গল্প তোকেই ভালোবাসি। লেখনীতে আমেনা আক্তার আখি। দ্বিতীয় পর্ব। মিথু, তুই বাড়িতে আসবি আমাদের বলে আসতে পারতি না? তোমরা ব্যস্ত ছিলে। মিহুর প্রশ্নে মিথিলার খাপছাড়া উত্তর শুনে মিহু খানিকটা রেগে যায়। মিথিলার হাত টেনে ধরে ওর দিকে ঘুরিয়ে বলে, ব্যস্ত ছিলাম মানে? কি বলতে চাচ্ছিস? ব্যস্তই তো ছিলে একে অপরের ছবি তোলা নিয়ে। আর এমন করছো কেন? আমার তো কিছু হয়নি। এমন আমি করছি নাকি তুই করছিস? এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? মিহু এবার মিথিলাকে ঝাঁকিয়ে বলে, দেখ মিথু, এ বাড়িতে আসার পর থেকে খেয়াল করছি তুই কেমন যেন করছিস। কি হয়েছে বল আমাকে। মিথিলা মিহুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কিছু হয়নি আমার আপু। তুই বলবি আর আমি মেনে নিব। বল কি হয়েছে। বললাম তো কিছু হয়নি। আর কতবার বললে বিশ্বাস করবে? মিথিলা কথাটা ঝাড়ি মেরে বলে। মিহু কিতক্ষণ মিথিলার পানে তাকিয়ে থাকে। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। মিথিলা মাথা নিচু করে নেয়। কিছু সময় অতিবাহিত হতে সেও ঘর থেকে বেরিয়ে যায়। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না রে? কথাটি কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলা পিছু ঘুরে তাকায়। ইয়াশ দাঁড়িয়ে আছে পিছনে। ইয়াশকে দেখেও মিথিলা না দেখার ভান করে আবার সামনে ফিরে। ইয়াশ গিয়ে মিথিলার পাশে দাঁড়িয়ে পড়ে রাগী কণ্ঠে বলে, কি রে, কথা বলছিস না কেন? মিথিলা নিশ্চুপ। একদানে সে আকাশপানে তাকিয়ে আছে। কয়েক মিনিট যেতে ইয়াশ মিথিলার হাত টেনে ধরে। রাগ দেখিয়ে চিল্লিয়ে বলে, সমস্যা কি? কথা বলছিস না কেন? আর তোর সাহস কি করে হয় একা একা বাড়ি ফিরে আসার? আরে বাড়িতে একা একা কি করছিস তুই? ডানা গজিয়েছে। হাত ছাড়ো ভাইয়া। মিথিলা শান্ত কণ্ঠে বলে ওঠে। ইয়াশ মিথিলার হাতটা আরেকটু জোরে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, ছাড়বো না, কি করবি তুই? মিথিলা ছাপটা মেরে হাতটা ছাড়িয়ে নেয়। হাত উঁচিয়ে বলে, দেখুন আমি একা কেন এসেছি, বা এখানে একা কি করছি সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। তাই আপনি এখন যেতে পারেন। তোর কথায় আমাকে চলতে হবে। সেটা বলা হয়নি। তো কি বলতে চাচ্ছিস? এটা তোর বাসা না যে তুই বের করে দিবি। বের করে দেওয়া হয়নি। আমার কাছ থেকে যেতে বলছি। আমাকে বিরক্ত করতে না করেছি। আমি তোকে বিরক্ত করছি? হ্যাঁ করছো। যাও এখান থেকে। ইয়াশ আর কিছু বলে না। পাশে রেলিংয়ে একটা ঘুষি দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। মিথিলা চোখ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকে। রাত সকাল 9:30। গ্রামের এই 9:30 অনেক রাত বলা চলে। পিচ্চি বাহিনী সব ওই বাড়িতে চলে গেছে। তিতলি হক, মিনহাজ হকও চলে গেছেন। শুধু ইকবাল হক আর রুকমা হক আছেন। রুকমা হক তার বড় ভাইয়ের রুমের সামনে এসে থামে। দুবার দরজায় কড়া নাড়ে। ভিতর থেকে ঢুকতে বললেই রুকমা হক দরজা খুলে ঢুকে পড়ে। রুকমা হকের বড় ভাই নাজমুল হাসান রুকমা হককে দেখে তাকে বসতে বলে। রুকমা হক বিছানার এক কোণে গিয়ে বসে পড়ে। রুকমা হক বসতে নাজমুল হাসান বলে ওঠেন, তো কি ঠিক করলি? রুকমা হক নাজমুল হাসানের দিকে তাকিয়ে বলে, ভাই ছেলে তো একা আমার না। ওনারও ছেলে তো, উনারও তো এতে সম্মতি থাকা লাগবে, তাই না বলো? ইকবালের কি এতে রাজি নয়? তা এখনো বলতে পারছি না। তবে আমি বললে রাজি হয়ে যাবে। আর নীলা তো খারাপ না। বেশ ভালো একটা মেয়ে। এমন মেয়েকে কে না ঘরের বউ করতে চায় বলো? কিন্তু চিন্তা তো ইয়াশকে নিয়ে। ইয়াশকে নিয়ে তুই চিন্তা করিস না। আমার মনে হয় ইয়াশ এ বিয়েতে না করবে না। আর আমার তো মনে হয় ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দও করে। নাজমুল হক কথাটা বলতে রুকমা হকের সন্ধ্যায় ইয়াশ আর নীলার ঘটনাটা মনে পড়ে।
মৃদু হাসি ফুটে ওঠে ঠোঁটে। রুকমা হক নাজমুল হকের দিকে তাকিয়ে হাসিমুখে বলে, ঠিকই বলেছ ভাই। আচ্ছা, আমি বাড়ি গিয়ে সবার সাথে এই নিয়ে কথা বলে দেখব। তোর যা ভালো মনে হয়। আচ্ছা তাহলে এখন উঠি। এই বলে রুকমা হক বেরিয়ে আসে। রুকমা হক বের হতে দেখে ইকবাল হক আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে। এতে রুকমা হক একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নেয়। কেটে গেছে অনেকগুলো দিন। শীতের শেষ, বসন্তের শুরু। কয়েকদিনে অনেক কিছু পাল্টেছে। কারো মন পাল্টেছে। লেগেছে প্রণয়ের রং। ইফা মিথিলা কলেজে গিয়েছে। আসতে দুপুর। হক বাড়িতে সবাই আজ ব্যস্ত। বিশেষ করে বাড়ির গিন্নিরা। তারা এক একটা পদ রান্না করতে ব্যস্ত। মিহু একবার নিচে উকিঝুঁকি মেরে আবার নিজ ঘরে চলে যায়। মিথিলা আর ইফা দুপুরে বাসায় ফিরে। দুজন বাড়ি ঢুকেই সোজা মিহুর রুমে চলে যায়। মিথিলা মিহুর রুমের চারপাশ ভালো করে দেখে নিয়ে ইফার দিকে তাকিয়ে বলে, কিরে, এই মহিলা আবার কই গেল? বিয়ের কথা শুইনা আবার এখনই শ্বশুর বাড়ি চইলা যায় নাই তো? দেখছিস আমি ঠিকই বলি, এই মেয়ে আমাদের মান সম্মান সব শেষ করে দিবে। হায় আল্লাহ! বলে মিথিলা কপাল চাপড়াতে লাগে। ইফা বিরক্তি সহিত মিহুর দিকে তাকায়। বিরক্তি নিয়ে বলে, এই তোমার এই ঘ্যানঘান প্যান প্যান অফ করো তো। মিহু আপু বাড়িতেই আছে। আছে তো কই দেখা। ইফা মিথিলার থেকে মুখ ফিরিয়ে বেকনিতে চলে যায়। মিথিলাকে আস্তে করে ডাকে। মিথিলা ইফার পিছন পিছন যায়। মিহু তখন বেকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বেশ খানিক্ষণ যেতে মিহু ফোন নামিয়ে পিছনে ঘুরে তাকায়। মিহু পিছনে ঘুরতে মিথিলা ইফা শব্দ করে হেসে দেয়। দুজনের হাসি দেখে মিহু ভ্রু কুঁচকে তাকায়। মিথিলা বলে ওঠে, ইফা দেখছিস মানুষের কত প্রেম। আহা, এত প্রেম তারা রাখে কোথায়? কাঁথার তলে মনে হয়। না না, আজকে থেকে আমি আর কাঁথা গায়ে দিব না। ইফা, মিহু দুজনে একসাথে বলে ওঠে, কেন? সুন্দর করে রেখে দিব, যাতে প্রেমে পড়লে প্রেম ভালোবাসা সুন্দর করে ওই কাঁথার তলে রেখে দিতে পারি। ইফা আর মিহু দুজনে বোকা দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। মিহু মুখটা কুঁচকে বলে, চল তো ইফা। এ মেয়ের মাথার তার ছিঁড়া। মিহু কথাটা বলে ঘরে চলে যায়। পিছনে ইফাও যায়। মিথিলা দুজনের যাওয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। ও ঘরে ঢুকে মিহুর সামনে দাঁড়িয়ে বলে, এই তুই কি আমাকে পাগল বললি? তোকে পাগল কখন বললাম? ইফু, আমি ওকে একবারও পাগল বলেছি? ইফা মিহুর কথায় দুই দিকে মাথা নাড়ায়। মিথিলার দিকে তাকিয়ে বলে, মিথু আপু। তুমি তো নিজেকে নিজে পাগল বলছো। যাক, এত দিনে তাহলে বুঝেছো যে তুমি পাগল। ইফার বাচ্চা। মিথিলার চিল্লানি শুনে মিহু কান ধরে রাগী দৃষ্টিতে মিথিলার দিকে তাকায়। ইফা চোখ বড় বড় করে বলে, এ মিথু, ভেবেচিন্তে কথা বলছিস তো? মানে তুই কি আমার মান ইজ্জত পানিতে ডুবাতে চাস নাকি? আমার বাচ্চা কই থেকে আসবে? তওবা তওবা, ছি। মিথিলা এবার রেগে রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা যেতে ইফা আর মিহু জোরে হেসে দেয়। দুজনের হাসির আওয়াজ বাইরে থেকে মিথিলা স্পষ্ট শুনতে পারে। ধূপধাপ পা ফেলে নিজের ঘরের দিকে আগায়। মিথিলার ঘরের আগেই ইয়াসের রুম। মিথিলা একবার ইয়াসের রুমে উকি মারে। যা ভেবেছিল ইয়াস নাই বাড়িতে। তাই নিজের রুমে চলে গেল। না হলে ইয়াসকে একটু জ্বালাতন করে আসতো। ভ্যাপসা গরমে শাড়ি পরে অতিষ্ঠ মিহু। তার মনে হচ্ছে শাড়িটা খুলতে পারলে ভালোই হতো। আবার একে তো শাড়ি পরিয়েছে, তার উপর সাজ। এ নিয়ে মিহু মিথিলা আর ইফাকে তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছে। ও তো আর প্রথমবার শ্বশুরবাড়ির লোকজনের সামনে যাচ্ছে না, তো এত সাজানোর কি আছে? মিহুর প্যান প্যান শুনে মিথিলা ওর পাশে ধোপাস করে বসে মিহুর দিকে তাকিয়ে বলে,
বইনা, তুমি কি বিয়েটা করতে চাচ্ছ না? মানে, বিয়ে করতে চাইবো না কেন? তো সাজাতে দিচ্ছ না কেন? মিথিলা একবার নিজের পরনে জামদানি শাড়িটা দেখে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের মেকআপ দেখে বলে, দেখ, তারা আমাকে আগেও দেখেছে। আর আকদ তো হয়েই আছে। বিয়ে না হওয়ার কথা আসছে কোথা থেকে? আর এভাবে সাজাচ্ছিস বা কেন? মা তো শুধু শাড়ি পরাতে বলেছে। তোরা মাতবাড়ি করিতেছিস কেন? বেয়াদ্দপ, আমার জীবনটা ঝালাফালা করে দিল দুইটায়। এই অফ যাও। আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না। সাজাতে দেও এবার। এই তোদের আমাকে সাজিয়ে কি লাভ? এবার ইফা বলে ওঠে, সেটা তোমার উনিকে জিজ্ঞেস করে নিও। ইফা কথাটা বলতে মিথিলা হেসে দেয়। সাথে ইফাও হাসে। মিহু এবার রাগী দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। দুজনকে ঠেলে বের করে দেয় রুম থেকে। রুমের দরজা আটকিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে লজ্জামিশ্রিত হাসে। মিথিলা প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে। কিন্তু না, যার জন্য বসে আছে সে যেন আসছেই না। মিথিলাকে এতক্ষণ ধরে বসে থাকতে দেখে রুকমা হক এগিয়ে এসে বলেন, মিথু মা, তোর কি কিছু লাগবে? অনেকক্ষণ ধরে বসে আছি সেখানে। মিথিলা রুকমা হকের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলে, না না মেজো মা, আমার কিছু লাগবে না। আমি তো ভাইয়াদের জন্য অপেক্ষা করছি। ওহো, আচ্ছা, ওনারা কাছাকাছি চলে এসেছে আপা বলল। আচ্ছা থাক। হ্যাঁ, বলতে তো পারছি না, তোমার ছেলের জন্য অপেক্ষা করছি। শেষের কথাটা বিড়বিড় করে বলে। আরও কতক্ষণ বসে থাকতে কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে রুকমা হক দরজা খুলে দিতে বলে মিথিলাকে। মিথিলা ফতাফত উঠে দরজা খুলে দেয়। ভেবেছিল ইয়াশ হবে, কিন্তু না, মিহুর শ্বশুরবাড়ির লোকজন এসেছে। মিথিলা মিষ্টি হেসে সবাইকে ভিতরে আসতে বলে। সবাইকে বসতে বলে মিথিলা রান্নাঘরে তিতলি হককে বলতে যায়। তিতলি হক তাদের জন্য শরবত এবং কিছু মিষ্টি নিয়ে পরিবেশন করে। ততক্ষণে ইকবাল হক, মিনহাজ হক নিচে নেমে পড়েছেন। মিথিলা সবাইকে দেখে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তখন সামনে মিহুর দেওর রিফাত এসে দাঁড়ায়। মিথিলা প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে তাকে সালাম দেয়। রিফাত সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছো? মিথিলা মুখে হাসি টেনে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো, ভাইয়া। আপনি? রিফাত নাক মুখ কুঁচকে বলে, ভাইয়া। দেখো মিথিলা, আমি তোমার 1 ইয়ার সিনিয়র, তাই বলে ভাইয়া, আপনি এসব কি? সিনিয়র তো সিনিয়রই, তাই না? আর আপনি আমার বড়, তো ভাইয়া বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকতে পারো। মিথিলা এবার ভ্রু গুটিয়ে বলে, সরি ভাইয়া, আপনাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। কেন? বারণ আছে? কে বারণ করেছে? আমার উনি। কথাটা বলে মিথিলা লজ্জা পাওয়ার ভান ধরে। মাথা নিচু করে বলে, আসলে আমার উনি বলেছে। উনি বাদে আর সব ছেলেকে ভাইয়া ডাকতে। আর যদি ভাইয়া ডাকতে বারণ করে তাহলে চাচা ডেকে দিতে। তাহলে ভাইয়া, আমি কি এখন আপনাকে চাচা ডাকব? মিথিলা প্রশ্নটা করে ভ্রু নাচার। রিফাত টাস্কি খেয়ে বলে, তাই বলে চাচা? আর তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। ওহহ, আচ্ছা ভাইয়া, বাই, পরে কথা হবে। রিফাত ভোতা মুখ করে বলে, হ্যাঁ হ্যাঁ বাই। যাও। মিথিলা রিফাতের পাশ কেটে নিজের রুমের দিকে যায়। মাঝপথে গিয়ে হেসে দেয়। কি গাধাটা না বানালো! আর যা বলেছে সবটা মিথ্যেও তবে বলেনি। তার তো প্রিয় মানুষ আছে। মিথিলা নাচতে নাচতে নিজের রুমের দিকে যাচ্ছিল। ইয়াশের রুমের সামনে যেতে রুমের ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। মিথিলা দাঁড়িয়ে যায়। কি করবে ভাবতে থাকে। মিথিলা ইয়াশের রুমের দিকে তাকিয়ে কিতক্ষণ ভাবল রুমে ঢুকবে কি ঢুকবে না।
কিন্তু এর থেকেও ভাবার বিষয় ইয়াশ বাড়িতে কখন আসল। ও তো ড্রয়িং রুমে বসে ছিল, ইয়াশের জন্য কই দেখল না তো। মিথিলা এবার রুমের দরজা ভিড়িয়ে রুমে ঢুকে পড়ে। ইয়াশ বিছানার উপর বসে ফোন স্ক্রোল করছিল। মিথিলাকে ঢুকতে দেখে ইয়াশ বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইয়াশকে দাঁড়াতে দেখে মিথিলা মাঝপথে থেমে যায়। ইয়াশ মিথিলার দিকে কয়েক কদম এগিয়ে আসে। মিথিলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ছেলেটার সাথে এত কি কথা বলছিলি? মিথিলা কিছুক্ষণ ভাবল ইয়াশ কার কথা বলছে, বুঝতে পেরে বলে, আপুর দেওর উনি। তোর আপুর দেওর না ভাসুর সেটা আমি শুনতে চাইনি। কি কথা বলছিলি দুজন মিলে? মিথিলা ভ্রু উঁচিয়ে বলে, সেটা তুমি জেনে কি করবে? তোকে বলতে বলেছি বলবি। তাহলে আগে আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন তোকে আগে আমি করেছি তো? ইয়াশ এবার রেগে গিয়ে বলে, তোকে আগে আমি প্রশ্ন করেছি মানে তুই আগে উত্তর দিবি। এবার যদি না বলিস তুই ছেলেটার সাথে কি কথা বলছিলি তাহলে আমি ওই তো এর মানে বোঝাবো। ইয়াশের রেগে যাওয়া দেখে মিথিলা ঠোঁট টিপে হাসে। ফাজলামো করে বলে, প্রেমালাপ করছিলাম। ইয়াশ কপাল কুঁচকে বলে, কি করছিলি? বললাম তো প্রেমের আলাপ করছিলাম। ইয়াশ মিথিলার দিকে কয়েক কদম আগায় ফের প্রশ্ন করে, সত্যি বল কি করছিলি? মিথিলা ইয়াশকে আগাতে দেখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সেঠায় দাঁড়িয়ে রয়। ফের বলে, আরে বললাম তো প্রেমালাপ করছিলাম। বিশ্বাস করছো না কেন? আজীব। ইয়াশ এবার কথাটা শুনে রেগে যায়। মিথিলার কাছে এসে হাত ধরে উল্টো ঘুরিয়ে বুকের সাথে ঠেস দিয়ে দাঁড় করাই। রাগী কণ্ঠে বলে ওঠে, ফাজলামো কম করে করবি। আর কোনোদিন যদি এসব শুনেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না। মিথিলা প্রতিবাদ জানায়, কেন করব না, যাকে ভালোবাসি সে তো ভালোবাসে না, তাই তো অন্যের সাথে প্রেমালাপ করতে গিয়েছিলাম। ইয়াশ মিথিলার হাতটা জোরে চেপে ধরে। কানের কাছে মুখ নিয়ে নিচুস্বরে বলে, সে ভালো না বাসলেও তুই তো বাসিস। তো অন্যের সাথে প্রেমালাপ কিসের? যা প্রেমালাপ আছে যাকে ভালোবাসিস তার সাথে করবি। কথাটা বলে ইয়াশ মিথিলাকে ছেড়ে দেয়। মিথিলা কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াশের দিকে ঘুরে বলে, তুমি কি আমাকে ভালোবাসো ইয়াশ ভাইয়া? ইয়াশ মিথিলার মুখের দিকে একবার তাকিয়ে জোরে ধমক দেয়। মিথিলা ধমক খেয়ে সুরসুর করে রুম থেকে বেরিয়ে যায়। কয়েকটা ভেঙচিও কাটে ইয়াশকে। তো ভাই পরের মাসে না হয় মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাই। মিনহাজ হক মৃদু হেসে বলেন, মেয়ে তো এখন আপনারই ভাই। আপনার যেমন ইচ্ছে। রাতুল খান মিনহাজ হকের কথায় হাসেন। দুজন আলাপ আলোচনায় মত্ত হতে দূরে দাঁড়িয়ে থাকা ইফা আর মিথিলা মিলুকে দুপাশ থেকে খোঁচা দেয়। ইফা বলে ওঠে, মিথু কালকে থেকে শপিং শুরু করি বল। আরে কালকে থেকে কেন, আজকে থেকে শুরু করা উচিত। তাই না করে মিহু। থাপ্পড় চিনিস বেয়াদব। ইফু দেখছি সেই মিহু আমাদের সাথে কেমন করছে। থাকবো না বিয়েতে। ও করুক একা একা বিয়ে। ইফা মিথিলার কথায় এক ভ্রু উঁচিয়ে বলে, তুমি থাক আর না থাক তাতে আমার কি। আমি থাকব। মিহু এ পর্যায়ে হেসে দেয়। মিথিলা রেগে গিয়ে বলে, এই বান্দর মায়া। তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা রে? সবসময় আমার বিপরীতে থাকিস কেন? তোমার সাথে তো আমার শত্রুতা, আমি যেদিন হয়েছি মানে যে মুহূর্তে হয়েছি সে মুহূর্ত থেকে। কালসাপ। মিথিলা বিড়বিড় করেই বলে। মিহুর কান অবধি শব্দটা পৌঁছালেও ইফার কানে পৌঁছায় না। তাই সে চুপ থাকে। আমি রুমে যাচ্ছি, থাক তোরা। মিহু কথাটা বলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। মিথিলা সামনে তাকাতে রাফসান ইশারা করে ওর কাছে যেতে বলে। মিহু গুটি গুটি পায়ে রাফসানের কাছে যায়। কান পেতে ফিসফিস করে বলে, কি? রাফসান এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, মিহু কোথায়? মিথিলা ভ্রু নাচিয়ে বলে, কেন? আসলে বলছি।
রাফসানকে মাঝপথে থামিয়ে দিয়ে মিথিলা বলে ওঠে, দেখুন ভাইয়া, আমি আপুর সাথে আপনাকে এখন দেখা করিয়ে দিতে পারি। তবে আমার লাভ কত লাগবে? আপাতত 2000 হলে চলবে। মারবো তো বিয়েতে। আচ্ছা, দিয়ে দিব। মিথিলা এবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। রাফসানের সামনে দাঁড়িয়ে জোরে বলে, ভাইয়া শোনেন, আপনি তো আপুর সাথে দেখা করতে চাচ্ছেন, চলুন আপনাকে নিয়ে যাই। সবাই মিথিলার কথা শুনে মিথিলার দিকে একবার তাকায়, একবার রাফসানের দিকে তাকায়। রাফসান বোকার মতো মিথিলার দিকে তাকিয়ে আছে। ইফাও মিথিলার দিকে তাকাতে মিথিলা ওকে কিছু বলতে ইশারা করে। এবার ইফাও মিথিলার সাথে সুর ধরে বলে, হ্যাঁ ভাইয়া, চলুন না। সেই কখন থেকে দেখা করতে চাচ্ছেন, হাসুন আসুন। রাতুল খান খুব খুব করে কাশতে মিথিলা রাফসানের হাত ধরে উঠিয়ে নিয়ে আসে ওখান থেকে। মিথিলা আরিফা রাফসানকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে মিথিলা রাফসানের সামনে হাত পাতে। আগে টাকা দিন। তারপর দেখা। ধুরর, কিসের টাকা? আমার মানসম্মান তো ডুবালে। আরে দুলাভাই, মান সম্মান কই ডুবালাম? আপনার আপুর সাথে দেখা করতে ইচ্ছে করছিল, আমি সেটা শুধু বলেছি। তাই বলে সবার সামনে এভাবে বলবে? আজকাল সত্যি কথা বললেও মানুষের এমন কথা শোনা লাগে। থাক, দরকার নেই আপনার টাকা, আর দেখা করারও দরকার নেই আপনার, থাকেন। একদম বিয়ের দিন দেখা করবেন। বাই। কথাটা বলে ইফা আর মিথিলা পিছনে ঘুরে হাঁটা ধরে। রাফসান পিছন থেকে চিল্লিয়ে বলে, আরে শালিকারা দাঁড়াও। মিথিলা ইফা পিছন ঘুরে বলে, না ভাইয়া, একদম বিয়ের দিন দেখা করিয়েন। রাফসান কথাটা শুনে মিথিলা আর ইফার সামনে এসে দাঁড়ায়। দুজনের হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, যাও এবার। মিথিলা, ইফা দুজন হাইফাই দিয়ে হেসে বলে, এই না হলো আমাদের বড়লোকস দুলাভাই। মিথিলা ইফা যাওয়ার মিনিট খানিক পর মিহু ছাদে আসে। রাফসানকে দাঁড়িয়ে থাকতে দেখে ও গিয়ে দাঁড়ায় রাফসানের পাশে। রাফসান মিহুর দিকে খানিকক্ষণ তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি এত শান্তশিষ্ট, তোমার বোন এত উনচণ্ডী কেন? মিথিলা রাফসানের দিকে ফিরে ভ্রু কুঁচকে বলে, মানে? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার বোন আজকে আমার মানসম্মান খাইছে। মিহু প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতে রাফসান সবটা বলে দেয়। রাফসানের কথা শুনে মিহু খিলখিল করে হেসে দেয়। রাফসান গোমরা মুখে বলে, হাসছো তুমি? মিহু হাসতে হাসতে বলে, তো কি করব? রাফসান মিহুর দিকে তাকায়। এক দৃষ্টিতে মুগ্ধ চোখে দেখতে থাকে তার অর্ধাঙ্গিনীকে। রাফসানকে তাকিয়ে থাকতে দেখে মিহু থামে। রাফসানের দিকে তাকিয়ে বলে, কি দেখছেন? দেখছি একটা মেয়ে এভাবে পেতনির মতো কিভাবে হাসতে পারে। মিথিলা ভ্রু কুঁচকে বলে, আমি পেতনি? তুমি বলছো? মিথিলা এবার রেগে গিয়ে বলে, মিথুই ঠিক আছে। শুনুন, বিয়ের আগে আপনার সাথে আমার নো দেখা দেখি। থাকেন আপনি। কথাগুলো বলে মিথিলা উল্টো ঘুরে হাঁটা শুরু করে। রাফসান দৌড়ে মিহুর সামনে গিয়ে দাঁড়ায়। রাফসানকে সামনে দেখে মিহু রাগ নিয়ে বলে, এই সরুন সামনে থেকে। রাফসান ভাব নিয়ে বলে, আহা, কি দেখাদেখি শুরু করছো বলো তো? তুমি কিন্তু আমার বউ, আমি চাইলে এখনই তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। হা, সব ভাব অন্য জায়গায় দেখান। আমি যদি না যাই কিভাবে নিবেন আপনি? রাফসান মিহুর দিকে খানিকটা আগায়। কোমর জড়িয়ে কাছে আনে। মুখমণ্ডলে ফু দিয়ে বলে, দেখতে চাও কিভাবে নিয়ে যাব? মিহু পিটপিট করে তাকিয়ে বলে, দরকার নেই, ছাড়ুন। মিহু কথাটা বলতে দেরি রাফসানের ওকে কোলে ওঠাতে দেরি হয়নি। রাফসান মিহুকে পাঁচ কোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। মিহু চোখ বড় বড় করে বলে, আরে নিচে বাবা, চাঁচু সবাই আছে, নামান আমাকে। সমস্যা কি তাতে? দেখলে আমারই ভালো। মানে? মানে তারা দেখলো আমি তোমাকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছি।
দেখলে ভাববে ছেলের হয়তো বউ ছাড়া চলছে না, চলো আমরা ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেই, পরে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে বুঝলে। মিহু ঠোঁট টিপে হেসে বলে, যদি উল্টোটা হয়? যেমন? যেমন আপনি আমাকে এভাবে কোলে নিয়ে হাঁটছেন, তারা ভাববে আমার কি না কি হয়েছে। মানে কোথাও আছাড় খেয়ে পড়েছি, ব্যথা লেগেছে, তাই আমাকে এভাবে নিয়ে হাঁটছেন। মিহুর কথাটা শেষ হতে রাফসান ওকে নামিয়ে দেয়। মিহু প্রথমে ভ্রু কুঁচকালেও পরে দেখে তাদের সিঁড়ি নামা শেষ, তাই রাফসান তাকে নামিয়ে দিয়েছে। মিহু রাফসানের দিকে তাকাতে রাফসান বলে ওঠে, তোমার মুখ দিয়ে সবসময় ফালতু কথাই বের হয় তাই না? হ্যাঁ আমি ফালতু, তাই ফালতু কথাই বের হয়। রাফসান এবার মিহুর কাছে গিয়ে ওর কপালে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, মায়াপরীর হুটহাট রাখতে নেই। রাগলেও এই মানবের সামনে না। হুটহাট রাগের পিছনে ওই মায়াবী চেহারাটা বড্ড কাছে টানে। রাফসান মিহুর কানের লতিতে একটা চুমু খায়। মুচকি হাসে প্রেয়সীকে দেখে। উল্টো ঘুরে নিচে চলে যায়। মিহু রাফসানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসে। ভাই ও কি রাজি হবে? ইকবাল হকের কথায় মিনহাজ হক চিন্তিত স্বরে বলে, ও যতই রেগে থাকুক, বড় ভাইয়ের কথা কখনো অমান্য করবে না নিশ্চয়ই। কিন্তু এতদিন পর। আহা ইকবাল, একবার বলেই দেখি। 20 বছরের আগের মইনুল আর 20 বছর পরের মইনুল এক হবে না নিশ্চয়ই। কথা বড় ভয়ানক জিনিস ভাই। প্রিয়জনদের ছোট ছোট কতগুলো ও না হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। সেই ক্ষত সহজে সারে না, সহজে ভোলাও যায় না। মিনহাজ হক এবার দীর্ঘশ্বাস ফেলেন। আসলেই প্রিয়জনদের দেওয়া দুঃখগুলো ভয়াবহ হয়। সে মুঠোফোনটা হাতে নিয়ে নিচে অজন্তে পড়ে থাকা একটা নাম্বারে ডায়াল করে। কয়েকবার ফোন করতে রিসিভ হয়। ওপাশ থেকে সালাম দিতে মিনহাজ হক সালামের উত্তর দেয়। জিজ্ঞেস করে, কেমন আছিস ভাই? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ নীরবতা পালন করে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সে চাপা কণ্ঠে বলছে, ফোন কেন দিয়েছেন? তোর ভাই। আমি তোকে ফোন দিতে পারি না। ওপাশ থেকে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, ভাই? তা কোথায় ছিলেন এতদিন আপনারা? এতদিন পর ভাইয়ের পরিচয় দিতে এসেছেন। মিনহাজ হক কিছুক্ষণ নিশ্চুপ থাকেন। নীরবতা ভেঙে বলেন, তুই কি আমাদের কথা মনে করেছিস কোনোদিন? তোকে ফোন দিলেও ধরতি না। এখন বলছিস তোর খবর নেইনি। নেওয়ার চেষ্টা করেছি আমি। আচ্ছা ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন সব মিটমাট করে নিলে হয় না? আর বাবাও তো। দেখ ভাই, একদম উনার কথা আমার কাছে বলবা না। এই ডাকটা শুনলেই না আমার গা ঘিন ঘিন করে। উনার চেহারাটা চোখে ভাসে। বিরক্ত লাগে আমার। আচ্ছা বলবো না। একটা কথা রাখবি। ওপাশের ব্যক্তিটি অনিচ্ছা সত্ত্বেও বলে, কি? দেখ, পরের মাসের প্রথম সপ্তাহে মিহুর বিয়ে। আর কয়েকদিন আছে মাত্র। বলছি। মিনহাজ হকের কথা শেষ হতেই ওপাশ থেকে মইনুল হক অবাক কণ্ঠে বলে, মিহু মায়ের বিয়ে আকদ করা হয়েছিল। এখনও বাড়ি নিয়ে যাবে। ওপাশ থেকে ভাঙা কণ্ঠ শোনা গেল, ছোট্ট পুতুলটাও মনে হয় বড় হয়ে গেছে তাই না ভাই? এপাশে মিনহাজ হক কিছু বলেন না। কিছুক্ষণ পর ওপাশ থেকে শোনা যায়, আমি চেষ্টা করব আসার, তবে না যাওয়ার সম্ভাবনা বেশি। রাখি এখন। কথাটা বলে ওপাশ থেকে ফোন কেটে দেয়। মিনহাজ হক মুঠোফোনটা নামিয়ে ইকবাল হকের দিকে তাকান। ইকবাল হক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সবটা শোনার। মিনহাজ হক বুঝতে পেরে বলেন, না আসার সম্ভাবনা বেশি। কথাটা শুনে ইকবাল হক একটা দীর্ঘশ্বাস ফেলেন। মিনহাজ হক উঠে যেতে সেও উঠে নিজ কক্ষে চলে যান। রাফসানরা বিকালে চলে গেছিল। রাতের খাওয়াদাওয়ার জন্য সবাই নিচে নামতে মিনহাজ হক সবাইকে মইনুল হকের কথা বলেন।
সবাই প্রথমে বেশ খানিকটা অবাক হলেও খুশি হন দ্বিগুণ। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মিথিলা খুশি হয়ে বলে ওঠে, বাবা, ছোট চাচ্চু, আকাশ ভাইয়ারা সত্যি আসবে। মিথিলার কথা শুনে সবাই তাকায় ওর দিকে। মিনহাজ হক মৃদু হেসে বলেন, বলল তো আসতে পারে, দেখি কি করে। মিনহাজ হকের কথা শুনে মুহূর্তেই মিথিলার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ নিয়ে ছোট্ট করে বলে, বুঝেছি। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যেতে ইয়াশ মিথিলার কাছে গিয়ে বলে, তোর আকাশ ভাইয়া আসছে শুনে বেশ খুশি হয়েছিলি দেখলাম। মিথিলা একবার ইয়াশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তো খুশি হব না? প্রিয় মানুষ কতদিন পর দেশে আসবে, খুশি হব না বলো? মিথিলা এই বলে চেয়ার থেকে উঠে যায়। ইয়াশ মিথিলার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, প্রিয় মানুষ। ধরণী জুড়ে অন্ধকার। শীতের প্রকোটে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। মিথিলা দেয়াল ঘড়ির দিকে একবার তাকালো, 10:30 পেরিয়ে গেছে। দরজা বন্ধ করে লাইট অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল। এদিকে যে কারো মনে সে ঝড় তুলে রেখেছে তার কোনো হদিস নেই। ইয়াশ পায়চারি করে একবার মিথিলার রুমের সামনে যাচ্ছে, আবার ঘুরে তার রুমে আসছে। নিম্নে 500 বার এভাবে ঘুরা শেষ তার। মিথিলা রুমের দ্বার হতে নিজের রুমের দিকে যাবে, সামনে মিহুকে দেখে থেমে যায় ইয়াশ। মিহু ইয়াশকে পায়চারি করতে দেখে প্রশ্ন করল, তুই এত্রাতে এভাবে পায়চারি করছিস কেন? ইয়াশ মাথা চুলকে বলে, ওই এমনি একটু হাঁটছিলাম। মিহু এবার ভ্রু কুঁচকে বলে, তাই বলে এই রাতে এভাবে হাঁটছিস? এখনই ঘরে যাচ্ছিলাম। তুই যা, কোথায় যাচ্ছিলি? হ্যাঁ যা, ঘরে যা। আমি পানি নিতে আসছিলাম। আচ্ছা। মিহু চলে যেতে ইয়াশ জোরে শ্বাস ফালায়। নিজের রুমে চলে যায়। দরজা জানালা লাইট অফ করে শুতে যায়। মিনিটখানিক যেতে উঠে পড়ে বিছানা থেকে। তার মন তো কিছু জানতে চাচ্ছে। এই প্রশ্নের উত্তর না জানলে মনে হয় তার রাতে আর ঘুম হচ্ছে না। ইয়াশ উঠে রুমের দরজা খুলে আবার মিথিলা রুমের সামনে যায়। কিছুক্ষণ কিছু একটা ভেবে দরজায় টোকা দেয়। প্রথমবারে মিথিলা দরজা না খুললেও পরের বার টোকা দিতে মিথিলা বিরক্ত মুখে দরজা খুলে দেয়। ইয়াশকে এ সময় দেখে বিরক্তি কেটে অবাক নয়নে তাকায়। মিথিলা মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে ইয়াশ ঘরে ঢুকে যায়। আকাশ, তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা ঘুরে তাকাতে প্রশ্নের সম্মুখীন হয়। ইয়াশ বুকে হাত গুজে খানিকটা আগায় মিথিলার দিক উত্তরের আশায়। মিথিলা ইয়াশকে একবার পর্যবেক্ষণ করে মনে মনে শয়তানি হাসে। বেডা থুবরা খায়া পড়ছো তাইলে আমার প্রেমে? আহা কি যে শান্তি লাগতাছে। এবার শুধু তোমার মুখ থেকে বের করানোর পালা। ওহে আমার প্রেমিক পুরুষ, কবে তোমার মুখে মিষ্টি স্বরে শুনবমিথু তোকে আমি অনেক ভালোবাসি। ঈশস, ভাবতেই তো মনটা নাচতেছে। এটা যেদিন ঘটবে সেদিন কি হবে? ইয়াশের বিশাল ধমকে মিথিলার ভাবনার ছেদ ঘটে। ইয়াশের দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, রাতবিরেতে অন্যের ঘরে এসে এভাবে চিল্লাছ কেন? আজব। তোকে আমি প্রশ্ন করেছি, তার উত্তর দে। মানে কি এত রাতে কিসব প্রশ্ন করতে আসছো? দিন কি চলে যাচ্ছিল নাকি? তুই বুঝবি না। বল আকাশ, তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা গিয়ে বিছানার উপর বসে পড়ে কিছুক্ষণ ইয়াশের দিকে তাকিয়ে থাকে। ইয়াশ মিথিলার দিকে তাকিয়েছিল। ইয়াশ ভ্রু গুটাতে মিথিলা মিনমিন স্বরে বলে, ছোটবেলা থেকেই তো আকাশ ভাইয়া আমার প্রিয়। আর আমি? মিথিলা চোখ তুলে ইয়াশের দিকে তাকায়। ইয়াশ উত্তরের আশায় তাকিয়ে আছে। মিথিলা চোখ এদিক ওদিক ঘুরিয়ে কি বলবে ভাবে। বিছানা থেকে উঠে দাঁড়ায় মুচকি হেসে বলে, তুমিও তো আমার প্রিয় ভাইয়া। ইয়াশ স্বস্তির শ্বাস ফেলে ফের ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আমি কেমন প্রিয় আর আকাশ কেমন প্রিয়? মানে দুজন কি সমান সমান? নাহ তো। তাহলে
আকাশ ভাইয়া আমার বেশি প্রিয় আর তুমি আকাশ ভাইয়ার থেকে একটু কম। আর কাকে বেশি ভালোবাসিস? মিথিলা এবার মাথা নিচু করে ঠোঁট টিপে হাসল। কিছু বলতে যাবে তার আগে ইয়াশ ওকে থামিয়ে বলে ওঠে, যা বলবি ভেবে চিনতে বলবি। মিথিলা ইয়াশের কথায় মাথা নাড়ায়। কিছুক্ষণ ভেবে মুখ খুলে, দেখ দেখ আমি কিন্তু ভেবে বলতে বলছি তোকে। মিথিলা এবার বিরক্ত হয়। বিরক্তি নিয়ে বলে, আরে ধুরর, আমাকে তো আগে বলতে দিবে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা বল। মিথিলা ইয়াশের দিকে কিছুটা আগায়। মিথিলাকে ওর দিকে আসতে দেখে ইয়াশ ভ্রু গুটায়। মিথিলা সেদিকে পাত্তা না দিয়ে ঠুস করে ইয়াশের গালে একটা চুমু খায়। কোনো দিক না তাকিয়ে বিছানায় শুয়ে কম্বলের নিচে ঢুকে যায়। ইয়াশ কিছুক্ষণ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। হাতটা গালে ছুঁয়ে মিথিলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসভ্য কোথাকার, বেয়াদব হচ্ছে দিন দিন। ইয়াশ বিড়বিড় করতে করতে চলে যায়। ইয়াশ যেতে মিথিলা কম্বল থেকে মাথা উঁচু করে মুচকি হাসে। দরজা আটকানোর জন্য উঠে দাঁড়ায়। মুচকি মুচকি হেসে দরজাটা আটকাতে যাবে সামনে ইয়াশ এসে দাঁড়ায়। মিথিলা ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। চোখ বড় বড় করে বলে, তুমি ভালো তাহলে আমাকেই বাসিস তাই না? ভ্রু নাচিয়ে কথাটা বলে ইয়াশ উল্টো হাঁটা ধরে। মিথিলা ভেঙিয়ে বলে, বয়ে গেছে আমার, তোমাকে ভালোবাসবো হা। তুমি ওই নীলাকে নিয়ে থাকো যত্ত সব। কথাটা বলে মিথিলা ঠাস করে দরজা আটকিয়ে দেয়। বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে সকলের ব্যস্ততা নজরে পড়ল মিথিলার। কাজের বুয়া সারা বাড়ি সকালে মুছে পরিষ্কার করে ফেলেছে। একদম ঝকঝক করছে। মিথিলা ড্রয়িং রুম উকিঝুঁকি মেরে দেখল কেউ আছে কিনা। কেউ নেই দেখে ও মিহুর রুমের দিকে হাঁটা ধরল। মিহুর রুমে আসতে দেখল ইফা খাটের এক কোণে বসে ঝিমুচ্ছে। মিথিলা গিয়ে ইফাকে ধাক্কা মারে। ইফা পড়ে যেতে নিয়েও পড়ে না। চোখ খুলে মিথিলাকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। একে তো রুম ছাড়তে হয়েছে একজনের জন্য, এখন কি এখানেও শান্তি পাব না? সকাল সকাল ইফার এমন তিরিক মেজাজ দেখে মিথিলা দুহাত দিয়ে ইফার মাথায় বাতাস করতে থাকে। কয়েকটা ফুল দিয়ে বলে, কুল কুল বইন, কার জন্য তোর রুম ছেড়েছিস? তোর জামাই আসছে নাকি? জামাই না, আমার শত্রু আসছে। বিরক্তিকর। তোর শত্রু? ইফা কিছু না বলে ভেঙচি কাটে। মিথিলা এবার মিহুর কাছে যায়। প্রশ্ন করে, আপু কারা আসছে বলো তো? এত সাজসজ্জা কিসের? ছোট চাঁদচূড়া আসছে। ওহো, হ্যাঁ আকাশ ভাইয়ারা আসছে। কবে? কখন? আরে আসতে প্রশ্ন কর। আজ রাতের দিকে চলে আসবে। তাই বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। মিথিলা ইফার দিকে তাকায়। বাঁকা হেসে বলে, ইফা তুই তো এতদিন আকাশ ভাইয়ার রুমে ছিলি, তোকে আসতো না গিললে হলো। আহা, কতদিন পর আমার শান্তি ফিরছে বল। হ্যাঁ তুমি তো শান্তি পাবাই, এখন অশান্তিতে থাকতে হবে আমাকে। ধুরর, ভাল্লাগে না। এই ইফা তুই এখন কোথায় ঘুমাবি রে? তোমার মাথার উপর জায়গা দিবে? মিথিলা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, আমার মাথার উপরে কিভাবে ঘুমাবি? তবে আমার রুমের ফ্লোরে তোকে জায়গা দিতে পারি। তোর জায়গা তুই রাখো শাকচুন্নি। শাকচুন্নি বললি না? আমার ফ্লোরেও তোর জায়গা হবে না। বেদ্যপ মহিলা। ইফা মিহুর দিকে তাকিয়ে রেগে বলে, মিহু আপু তোমার এই খচ্চর বোন্ডারে যাইতে বলবা আমার চোখের সামনে থেকে। মিহু আপু তুমিও বলে দাও। এত সক্কাল সক্কাল মেজাজ হাই হওয়া ভালো না হু। মিথিলা কথাটা বলে ভেঙচি কেটে বেরিয়ে যায়। ইফা সেদিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ড্রয়িং রুমে এসে রান্নাঘরে ঢুকে তিতলি হক রুকমা হক রান্না করছিল। তাদের রান্নাবান্না দেখে আবার নিজের রুমের দিকে পা বাড়ায়। অর্ধেক রাস্তা যেতে ইয়াশের সাথে দেখা। ইয়াশকে দেখতে মিথিলার মাথায় শয়তানি চাপে।
ইয়াসের একদম পাশ কেটে যায়। যাওয়ার সময় স্লো ভেসে বলে, প্রিয় মানুষটা আসছে তবে। আহা, কতদিন পরে তার দেখা পাব। ইয়াস কথাটা শুনে দাঁড়িয়ে যায়। পিছন ঘুরে মিথিলার কাছে যায়। মিথিলার হাত ধরে নিজের কাছে আনে। শাসিত স্বরে বলে, আরেকবার এই প্রিয় মানুষ, কতদিন পর দেখা, এসব বলে দেখ, আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোবাসো আমায়। মিথিলা কথাটা বলে ভ্রু নাচায়। ইয়াস এবার মিথিলাকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটা দেয়। মিথিলা ইয়াসকে শুনিয়ে জোরেই বলে, কতদিন আর এড়িয়ে চলবে? একদিন না একদিন তো ভালোবাসি বলতেই হবে ওই মুখে। আগে বললে কিন্তু তোমারই লাভ। দীর্ঘ 15 বছর পর মইনুল হক নিজ স্বদেশের ভূমিতে পা রাখলেন। এয়ারপোর্ট থেকে বাইরে এসে নিজের জন্মভূমি মুগ্ধ নয়নে দেখতে থাকেন। চোখের কোটরে জলের আবির্ভাব। সেই 15 বছর আগে নিজের জন্মদাতা পিতার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সে। আজ দীর্ঘ 15 বছর পর আবার দেশের মাটিতে পা রাখল। মইনুল হক হাতের কনুই দিয়ে চোখের কোটরে জমে থাকা পানিটুকু মুছে নেয়। পাশে থাকা আনোয়ারা হক নিজের স্বদেশের বুকে এসে চোখের পানি ছেড়ে দেন। সেও তো কবে থেকে প্রিয়জনদের সামনাসামনি চোখের দেখা দেখেননি। সেও তো কষ্ট বুকে চাপা দিয়ে নিজের জন্মভূমি ছেড়ে স্বামীর সাথে পাড়ি দিয়েছিল অচেনা রাজ্যে। আনোয়ারা হকও চোখের জলটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলেন। গাড়ি আসতে আকাশ গাড়ির দরজা খুলে দেয়। আনোয়ারা হক মইনুল হক গাড়িতে উঠে বসে। পিছনে আনোয়ারা হক, মইনুল হক, আসিফ আর সামনে আকাশ বসেছে। কিছুক্ষণ যেতে আকাশ মইনুল হককে প্রশ্ন করে, বাবা, আমরা আমাদের বাড়ি যাব নাকি চাঁদচুদের বাড়ি? মইনুল হক অনেক আগে দেশে একটা ফ্ল্যাট কিনে রেখেছিলেন। সেটা এখন ভাড়া দেওয়া। তবে একতলা তাদের জন্য বরাদ্দকৃত করে রেখেছেন। মইনুল হক কিছুক্ষণ ভেবে বলেন, তোমার চাঁদচুদের বাসায় যাব। তাদের যখন কথা দিয়ে ফেলেছি। আকাশ কিছু না বলে শুধু মাথা নাড়ায়। পাশ থেকে আসিফ বলে ওঠে, আচ্ছা বাবা, আমার তো কারো চেহারা মনে নেই, আমি তাদের চিনব কিভাবে? মইনুল হক ছেলের কথায় মৃদু হাসেন। মাথায় হাত রেখে বলে, বাড়িতে গেলে সবাইকে চিনতে পারবে। আর কাউকে না চিনলাম, মিথেন গ্যাসকে কিন্তু আমি ঠিকই চিনব। আসিফের কথা শুনে মইনুল হক, আনোয়ারা হক জোরেই হেসে দেন। সামনে আকাশ ঠোঁট টিপে হাসে। সবার হাসি দেখে আসিফ মাথা চুলকে হেসে দেয়। ঘড়ির কাঁটা ঘণ্টা পেরুতে আকাশদের গাড়িটি একটি দুতলা বিশিষ্ট বাড়ির সামনে থামে। আকাশ চোখের সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তাকিয়ে থাকে দুতলা বিশিষ্ট বাড়িটির দিকে। ছোটবেলার কতনা স্মৃতি জড়িয়ে তার এই বাড়িটির সাথে। ছোটবেলার সেই হাসি, কান্না, সবার সাথে ফাজলামো করা কত কিছু। বাড়ির রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক যেন আকাশের মনের রঙের মতো ফ্যাকাশে। আকাশ বেশ কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়ে থেকে তাচ্ছিল্য হাসে। গাড়ি থেকে লাগেজ ব্যাগপত্র সব বের করে। আসিফ গাড়ি থেকে নেমে তখন থেকে হা করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা দেখে ওর সামনে তুড়ি বাজায়। ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করে, এভাবে হা করে কি দেখছিস? আমরা আগে এই বাড়িতে থাকতাম তাই না ভাইয়া? না, আসমানে থাকতাম, ডাফার। চল ভিতরে। এটা আমাদের বাড়ি তাই না ভাইয়া? আসিফ খুশি হয়ে কথাটা বললেও পিছন থেকে গম্ভীর গলার স্বর শুনে মাথা নুইয়ে নেয়। মইনুল হক সামনে আগাতে আগাতে বলেন, এটা আমাদের না, তোমার চাঁদচুদের বাড়ি, তাই বেশি লাফালাফি করো না। মইনুল হক যেতে পিছন পিছন আনোয়ারা হক, আসিফ, আকাশ যায়। মইনুল হক মেইন দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রুকমা হক এসে দরজা খুলে দেয়। সামনে থাকা 4টি মানুষকে দেখে রুকমা হক কিছুক্ষণ স্থির হয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। আনোয়ারা হক রুকমা হককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজেই গিয়ে জড়িয়ে ধরে রুকমা হককে। চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছো আপা?
রুকমা হক এবার আনোয়ারা হককে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়। ভাঙা কণ্ঠে বলে ওঠে, কেমন আর থাকবো বল? সেই কবে ছেড়ে চলে গেছিস, একবারও খবর নিয়েছিস আমাদের কেমন আছি? বেঁচে আছি না মরে গেছি? আপা? কিসের আপা? আমরা কি তোদের কিছু হই নাকি? রুকমা আর আনোয়ারা হকের কান্নার আওয়াজে সবাই রুম থেকে বেরিয়ে আসে। তিতলি হক আনোয়ারা হককে দেখে সেও গিয়ে জড়িয়ে ধরে আনোয়ারা হককে। মইনুল হক গিয়ে মিনহাজ হকের সামনে দাঁড়ায়। মৃদু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো ভাই? মিনহাজ হক মইনুল হকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, আলহামদুলিল্লাহ আছি কোনোরকম। তুই? হা, আমিও আছি কোনোরকম। ইকবাল হকের সামনে গিয়ে বলেন, ভাই তুমি কেমন আছো? ইকবাল হক মইনুল হককে শক্ত করে জড়িয়ে ধরে বলেন, তোদের ছাড়া কেমন থাকবো বল? সবাই বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করল। কতদিন পর ঘরের ছেলে বৌমা তাদের ছেলেরা ঘরে ফিরেছে। সবার খুশির সীমা নেই। হক বাড়ি আজ যেন পরিপূর্ণ। বাড়িতে আসার পর থেকে আকাশের চোখ একজনকে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটির যেন দেখা মিলছেই না। আকাশ চোখ ঘুরিয়ে এদিক ওদিক দোতলার দিকে তাকাচ্ছে, কিন্তু না, কোথাও নেই। আরও গাধার মতো এদিক ওদিক দেখছে, ঘর থেকে বের হলে নিশ্চয়ই এখানে আসত। আকাশ একবার ভাববে মিহুকে জিজ্ঞেস, পরক্ষণেই নিজের মনকে গালাগালি করে শান্ত করাই। মিহুকে কিছু জিজ্ঞেস করলে কি ভাবত? আকাশের এত কিছু ভাবার মাঝে আসিফ এতে ওর পাশে ঠাস করে বসে পড়ে। মিথেন গ্যাসকে খুঁজছ ভাইয়া? আকাশ আসিফের দিকে একবার তাকিয়ে নিজের ফোন বের করে ফোনের দিকে নজর দেয়। স্বাভাবিক স্বরে বলে, না তো, কাউকে খুঁজছি না, বাড়িটা দেখছিলাম ওই আর কি। আসিফ ঠোঁট গোল করে বলে, ও। আসিফের বলার ধরন দেখে আকাশ ভ্রু কুঁচকায়। সামনে তাকাতে খুশিতে চিল্লিয়ে বলে, হেই ব্রো। আকাশ দৌড়ে সামনে গিয়ে ইয়াশকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় ইয়াশ ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিয়েও সামলে নেয় নিজেকে। ও আকাশের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোর কি খবর? আবার খবর। কোনোরকম বেঁচে আছি, এটাই অনেক। ইয়াশ ভ্রু কুঁচকায়। দুষ্টু হেসে প্রশ্ন করে, মেয়ে কি ছ্যাঁকা দিছে নাকি? ঈশস রে, দেশে আসার আগেই ছ্যাঁকা খেয়ে আসলি। সো স্যাড, সো স্যাড। ভাই, আরে ফান করছি বলে ইয়াশ হেসে দেয়। আকাশ হাসে ইয়াশের সাথে। পাশে আসিফ কোমরে হাত দিয়ে দুজনের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। ও এবার চোখ ছোট ছোট করে বলে, এই তুমি হিসু ভাইয়া না? ইয়াশ আসিফের দিকে তাকায়। চোখ বৃত্তাকার করে বলে, হোয়াট হিসু ভাইয়া? আসিফ এবার বিজ্ঞানীদের মতো করে বলে, তোমার নাম ইয়াশ, ইয়াশ থেকে ইস্যু আর ইস্যু থেকে হিসু, সিম্পল ব্যাপার স্যাপার। ইয়াশ কিছুক্ষণ বোকার মতো আসিফের দিকে তাকিয়ে থাকল। ফের আকাশের দিকে তাকাতে আকাশ ফিক করে হেসে দেয়। আকাশকে হাসতে দেখে রেগে বলে, এই তুই হাসছিস কেন? আর এই বাদরটাকে এসব শিখিয়েছিস তুই, তাই না? আকাশ হাসতে হাসতে বলে, আরে ভাই, আমি শিখাবো কেন? ও নিজেই বাড়িতে থেকে এসব বানিয়েছে। মানে সবার নামের 12টা বাজিয়ে নিয়ে এসেছে। হা হা হা। ইয়াশ নাক মুখ কুঁচকে বলে, তাই বলে হি। সুন্দর নাম না? তোমার তো খুশি হয়ে আমাকে পুরস্কার দেওয়া উচিত ভাইয়া। আসিফের কথা শুনে ইয়াশ দাঁতে দাঁত চেপে বলে, পুরস্কার তাই না? কালকে পেয়ে যাবি। সত্যি? ইয়াশ মিথ্যে বলে না। ওকে, আচ্ছা, এবার কয়েকটা খেয়ে আসি। বড়মা কখন থেকে ডাকছে। আসিফ চলে যেতে ইয়াশ আর আকাশ এসে সোফায় বসে। আকাশ একবার ভাবে ইয়াশকে মিথিলার কথা জিজ্ঞেস করবে, পরে কি ভেবে আর জিজ্ঞেস করে না। আকাশদের রাত্রের খাওয়া দাওয়া শেষ হতে সবাইকে সবার রুম দেখিয়ে দেওয়া হয়।
সবাই গিয়ে শুয়ে পড়ে যার যার রুমে। ঘুমে ঢুলতে ঢুলতে মিথিলা রান্নাঘরে আসে। তিতলি হকের থেকে এক কাপ চা নিয়ে নিজের রুমের দিকে যায়। মাঝপথে ইয়াসের সাথে দেখা হয়। ইয়াসকে দেখে মিথিলা ভেঙচি কাটে। ইয়াসের পাশ দিয়ে চলে যেতে চায়। ইয়াস মিথিলার সামনে এসে ওর হাত থেকে চায়ের কাপটা কেড়ে নেয়। একবার চুমুক দিয়ে বলে, থ্যাঙ্কস, এটার দরকার ছিল এই মুহূর্তে। তুই আমার কত খেয়াল রাখিস রে মিথিলা। ওটা আমার ছিল, তুমি কেন নিলে? দাও আমায়। এটার মধ্যে কি তোর নাম লেখা আছে? তোর কাছে কি প্রমাণ আছে এটা তোর? আর এখন তো আমি এটা অ্যাটো করে ফেলেছি, এখনো কি খাবি এটা? মিথিলা সকাল সকাল বিরক্ত হয়। এই ছেলেও ওকে সকাল সকাল বিরক্ত করতে এসেছে যত্তসব। মিথিলা নিজের এলোমেলো চুলগুলো হাত খোপা করে কোমরের হাত দিয়ে দাঁড়ায় ইয়াসের সাথে ঝগড়া করার জন্য। ইয়াস মিথিলাকে আর চোখে একবার দেখে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কাল তোর প্রিয় মানুষকে না দেখে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলি যে? তোর প্রিয় মানুষ তো বোধহয় কষ্ট পেয়েছে। মিথিলা প্রথমে ভ্রু কুঁচকে কিৎক্ষণভাবে ইয়াস কার কথা বলছে। আকাশের কথা মাথায় আসতেই মিথিলা চোখ বড় বড় করে বলে, ছোট চাঁদচূড়া এসেছে। এমনভাবে চেঁচাচ্ছিস যেন তুই জানতিস না কালকে ছোট চাঁদচূড়া আসছে। ওহহ, জানতাম তো, কালকে মাথা ব্যথার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আকাশ ভাইয়ার সাথে দেখা করে আসি। তুমি চা খাও। মিথিলা পিছন ঘুরে আকাশের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু পিছন থেকে ইয়াস ডাকে আবার পিছন ফিরে। ইয়াস কিছু বলতে নিবে তখনই আকাশের রুম থেকে জোরে কারো চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইয়াস কিছু না বলে ভ্রু কুঁচকায়। এদিকে মিথিলা ইয়াসকে ফেলে আকাশের রুমের দিকে দৌড় লাগায়। পিছনে ইয়াসও যায়। এই মেয়ে দেখে চলতে পারো না? আর এত সকালে একটা ছেলের রুমে কি করছো? নির্লজ্জ। নির্লজ্জ কথাটা শুনে ইফার মেজাজ গরম হয়ে যায়। ও কোমরে হাত দিয়ে মেজাজ নিয়ে বলে, শুনুন, এটা না আমার রুম। নির্লজ্জ তো আপনাকে বলা উচিত। কিভাবে একটা মেয়ের রুম তার থেকে কেড়ে নিছেন? আকাশ এবার উঠে ইফার সামনাসামনি দাঁড়ায়। ইফার দিকে খানিকটা ঝুঁকে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রুমটা কিন্তু আমার। ছোটবেলা থেকে রুমটায় আমি বড় হয়েছি। নেহাত আমি চলে গিয়েছিলাম তাই বলে বাড়ির লোকজন তোমাকে রুমটা দান করেছে। ইফা আকাশকে ধাক্কা দিয়ে বলে, এই সরুন। রুমের কোথাও কি আপনার নাম লিখা আছে নাকি? এতদিনে রুমে আমি থেকেছি মানে এটা আমার রুম। আকাশ বুকে হাত গুজে ইফার দিকে ভ্রু উঁচিয়ে তাকায়। মাথা নাড়িয়ে বলে ওঠে, বুঝলাম। কি? ছোটবেলার মতো ঝগড়ুটে শাকচুন্নি রয়ে গেছিস এখনো? ইফা এবার রেগে বলে, দেখুন। কি দেখব? কিছু দেখাচ্ছিস নাকি? ইফা আঙুল উঠিয়েও কিছু বলে না। হাত নামিয়ে বিড়বিড় করে, অসভ্য। আকাশ কথাটা শুনলেও কিছু বলে না। কথা ঘুরাতে বলে, মিথু কোথায় রে? আসার পর থেকে একবারও দেখলাম না। ইফা অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলে, আপনার মিথু কোথায় সেটা আমি কিভাবে জানব? আকাশ ইফার সামনে গিয়ে ভ্রু কুঁচকে বলে, আমার মিথু। ইফা কিছু না বলে মুখ ভেঙায়। মুখ ঝামটি মেরে ঘরের বাইরের দিকে হাঁটা দেয়। যাওয়ার সময় রাগীস্বরে বলতে বলতে যায়, ঘরে একটা গন্ডারকে জায়গা দিয়েছি। ঘরের এদিক ওদিক কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ইসস, আমার পাটাই শেষ হয়ে গেছে। ইফা বকবক করে চলে যায়। ইয়াস, মিথিলা ইফার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকায়। তারা দুজন মূলত এতক্ষণ দুজনের ঝগড়া দেখছিল। এবার মিথিলা গিয়ে আকাশকে জড়িয়ে ধর। খুশি হয়ে বলে, এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে। আকাশ মন খারাপের ভান করে বলে, তোর তো দেখি তাও মনে নেই। কালকে রাতে এসেছি, এতক্ষণে কেউ খবর নিতে এসেছে। কালকে রাতে মাথা ব্যথা ছিল তাই দেখা করতে পারিনি।
সরি গো। আকাশ চিন্তিত স্বরে বলে, এখন ঠিক আছিস? একদম। এদিকে ইয়াশ দুজনের কথোপকথন আর হাসি দেখে রাগী দৃষ্টিতে তাকায় দুজনের দিকে। মিথিলা ইয়াশের দিকে তাকিয়েছিল ওকে রাগানোর জন্য কিছু বলতে, কিন্তু ইয়াশের দৃষ্টি দেখে নিজেই ঢোক দিকে। ইয়াশ মিথিলার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখন ওকে একা পেলে জ্যান্ত পুঁতে ফেলে দিত। মিথিলা আকাশের থেকে সরে এসে ইয়াশের দিকে যেতে নিবে। মিথিলাকে আসতে দেখে ইয়াশ ধূপধাপ পা ফেলে ওখান থেকে চলে যায়। ইয়াশ যেতে মিথিলা স্বস্তির শ্বাস ছাড়ে। মিথিলা আকাশের দিকে ঠোঁট উল্টে তাকাতে আকাশ জোরে হেসে দেয়। হাসতে হাসতে বলে, এদিকে আয়। মিথিলা আকাশের কাছে যায়। আকাশ মিথিলার গাল টেনে দিয়ে বলে, বড় হয়ে গেছিস অনেক তাই না? ধুরর ছাড়ো তো ভাল লাগে না। এর কয়েকদিন ধরে কি হয়েছে কে জানে। আরে বুঝিস না, জেলাস ফিল করছে। কিন্তু এটা বুঝলাম, তোকে আমার সাথে দেখে জেলাস ফিল করার কি হলো? মিথিলা এবার অন্যদিকে তাকিয়ে জিভ কাটে। আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ। শোনো, তুমি আমার সাথে কয়েকদিন প্রেমের অভিনয় করবা। মানে যতদিন না ওই বেডা আমারে ভালোবাসি না বলে। আকাশ কিছুক্ষণ ভেবে বলে, কিন্তু ভাইয়া কিন্তু টিন্তু বাদ দেও। করতে হবে তোমাকে। আচ্ছা তাহলে আমার লাভ। মানে আমি তো কিছু প্রাপ্য তোর থেকে, তাহলে সময় হলে দিয়ে দিব। ঘুষখোর। ঘুষখোর কথাটা শুনে আকাশ হেসে দেয়। মিথিলা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা থাকো গেলাম। মিথিলা যেতে আকাশ মুচকি হেসে দরজা আটকিয়ে দেয়। ভিতরে এসে দীর্ঘশ্বাস ফেলে নিজের পোশাক বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সবাই সকালের নাস্তা করতে বসেছে। ইফা, মিথিলা, মিহু তিনজন একসাথে বসেছে। তাদের সামনে চেয়ারগুলোতে আকাশ, ইয়াশ আর আসিফ বসেছে। খাওয়ার এক পর্যায়ে মিথিলা ইফাকে খোঁচা মারে। ইফা প্রথমবার কিছু বলে না। পরের বার খোঁচা মারতে বিরক্ত হয়ে বলে, খাওয়ার সময় এমন খোঁচাখুচি শুরু করছো কেন? মিথিলা এবার ইফার কানে কানে গিয়ে বলে, আচ্ছা এইটা সেই ছোট্ট পটলু না? আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? ইফা মিথিলার কথা শুনে আসিফের দিকে তাকায়। আসলেই আসিফ মিথিলার দিকে তাকিয়েছিল। ইফা মিথিলার দিকে তাকিয়ে বলে, তোমার এই পেতনির মতো চেহারা দেখে তোমার দিকে তাকিয়ে আছে। এমন ভয়ঙ্কর চেহারা আগে কোনোদিন দেখেনি কিনা? তোর সাথে কথা বলাই লস। যা এখান থেকে। ইফা কিছু না বলে খাওয়ায় মনোযোগ দেয়। মিথিলা আসিফের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ টেরু করে। আসিফ কয়েকবার চোখ ঝামটা দিয়ে মিথিলার দিকে তাকায়, কিন্তু তখন মিথিলা খাচ্ছে। আসিফ মিথিলার দিকে আবার তাকাতে মিথিলা আবার চোখ টেরু করে। আসিফ এবার গ্লাসে পানি ভরে খেয়ে ভাত খাওয়ায় মনোযোগ দেয়। ভুলেও আর মিথিলার দিকে তাকায় না। খাওয়া দাওয়া শেষ হতে যে যার মতো রুমে চলে যায়। মিথিলা হাত ধুয়ে উঠতে আসিফ গিয়ে ওর সামনে কোমরের হাত দিয়ে দাঁড়ায়। চোখ ছোট ছোট করে বলে, এই মিথেন গ্যাস, তুমি তখন আমার দিকে ওভাবে ভূতের মতো তাকাচ্ছিলে কেন? তুই আমার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন পটলু? আমি তো দেখছিলাম তুমি মিথেন গ্যাস নাকি। মিথিলা ভ্রুকুচকে বলে, এই মিথেন গ্যাস কি? আসিফ এবার পাল্টা প্রশ্ন করে, পটলু কি? তোকে এটা ছোটবেলায় ডাকতাম আমি। পটলের মতো ছিলি তো তাই। তোমার নামের সাথেও মিথেন গ্যাস যায়, তাই আমিও তোমায় মিথেন গ্যাস ডাকি। হা। আচ্ছা বাদ দেও, আমি আবার খাওয়ার পর বেশি কথা বলতে পারি না। পরে তোমার সাথে গল্প করব, এখন যাই। একটু রেস্ট নেই। কথাগুলো বলে আসিফ চলে যায়। মিথিলা ওর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বাচাল। ইয়াশ প্রায় ঘণ্টাখানেক ধরে ঘরে পায়চারি করছে রুমের দরজা খুলে। মিথিলা যাওয়ার সময় ওকে কয়েকটা কথা শোনাবে বলে, কিন্তু মিথিলার কোনো চিহ্নই নেই।
মিথিলার নিজের রুমে যেতে হলে ইয়াসের রুমের সামনে দিয়ে যেতে হবে। আর খাওয়া দাওয়া অনেক আগে শেষ হয়ে গেছে মিথিলার, তো এতক্ষণে নিজের রুমে যাওয়ার কথা। ইয়াস আরও কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু না কোনো খোঁজ নেই। ইয়াসের ধৈর্যের সীমা পেরুতে ও মিথিলার রুমের দিকে হাঁটা ধরল। মিথিলার রুমের সামনে গিয়ে দেখল দরজা খোলা। রুমে উকি দিয়ে দেখল কেউ নেই। রুমে মিথিলাকে না পেয়ে মিহুর রুমের দিকে হাঁটা ধরে। মিহুর রুমে ইফা আর মিহু দুজন গল্প করছিল, মিথিলা নেই। ইয়াসের এবার আকাশের কথা মাথায় আসে। ও আকাশের রুমের দিকে যায়, কিন্তু আকাশের রুমেও নেই কেউ। ইয়াসের মেজাজ গরম হয়। ও কতক্ষণ ধরে এই মেয়ের অপেক্ষা করছে আর এই মেয়ের কোনো খোঁজখবর নেই। ইয়াসের এবার ছাদের কথা মাথায় আসে। ও ছাদের দিকে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেজাজ আরও বিগড়ে যায় ওর। হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে তাকিয়ে থাকে। ও আমাকে ভালোবাসে বড়মা, আর আমিও ওকে ভালোবাসি। পিছন থেকে কারো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলা তিতলি হক পিছনে ফিরে তাকায়। মিথিলা প্রথমে কথাটি শুনে ভ্রু গুটালেও সামনে থাকে ব্যক্তিটিকে দেখে অবাক হয়ে যায়। কয়েকবার চোখের পল্লব ফেলে আবার তাকায়। ও কি ভুল দেখছে নাকি ভুল শুনছে কোনটা? এদিকে তিতলি হক সামনে থাকা ব্যক্তিটিকে একবার দেখছে, একবার নিজের মেয়ের দিকে তাকাচ্ছে। সামনে থাকা ব্যক্তিটি আবার বলে ওঠে, বড়মা আমি ওকে বিয়ে করতে চাই। মিহুর বিয়ে শেষ হলে তোমরা আমাদের বিয়ে নিয়ে কথা বলবে। ইয়াসের কথা শুনে তিতলি হক এক দৃষ্টিতে ইয়াসের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিজের মেয়ের দিকে তাকায়। মিথিলা মাথা নিচু করে নেয় এবার। ইয়াস তিতলি হককে আবার বলে ওঠে, বড় মা শোনো, এখন কিছু শুনতে চাচ্ছি না আমি। তুমি নিজের রুমে যাও। তিতলি হক শান্ত কণ্ঠে কথাটা বলে মেয়ের হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। নিজের রুমে এসে ঝাপটা মেরে হাতটা ছেড়ে দেয়। মিথিলা ঘরের এক কোণে গিয়ে দাঁড়ায় জ্বরসর হয়ে। তিতলি হক কি করছে সেটা দেখতে থাকে। মিথিলার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার মা কি এখন তার গায়ে হাত তুলবে? এটা ভেবে মিথিলা শুকনো ঢোক গিলে। তখন তিতলি হককে দরজা আটকাতে দেখে ভয় পেয়ে যায়। তিতলি হক মিথিলার কাছে আসতে মিথিলা মাথা নিচু করে চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। তিতলি হক নিচু করে রাখা মেয়ের মুখের দিকে তাকায়। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে কয়েকবার। নিজের রাগ নিবারণ করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ইয়াস যা বলল সব সত্যি? মিথিলা চোখ খুলে মায়ের দিকে তাকায়। আমতা আমতা করে বলে, মা আসলে আমি ভাইয়াকে ভালোবাসি ঠিকই। কবে থেকে চলছে এসব? মিথিলার পুরো কথা শেষ করতে না দিয়ে তিতলি হক বলে ওঠেন। মিথিলা আবার মাথা নিচু করে নেয়। নীরব থাকে। তিতলি হক চাপা কণ্ঠে ধমক দিয়ে বলেন, কথা বলছিস না কেন? মিথিলা চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নেয়। চোখ বন্ধ করেই বলে, মা আমি ভাইয়াকে ভালোবাসি। আগে থেকেই পছন্দ করতাম। কিন্তু ভাইয়া আমাকে ভালোবাসে কিনা জানি না। সে আমাকে কখনো ভালোবাসার কথা বলেনি। আর আজ কি জন্য বলেছে সেটাও আমি জানি না। গড়গড় করে কথাগুলো বলে মিথিলা চোখ তুলে মায়ের দিকে তাকায়। তিতলি হক তখন স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ নীরব থেকে বলে, যা এখান থেকে। মিথিলা কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। তিতলি হক গিয়ে বিছানার উপর বসেন। মিথিলা সেদিকে একবার তাকিয়ে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে যায়। তিতলি হক মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। দীর্ঘশ্বাস ফেলেন। রুকমা হক ইকবাল হক কেউ এই সম্পর্ক মানবে কিনা জানা নেই। তবে মিনহাজ হক, সে তো মনে হয় না কোনোদিন এদের সম্পর্ক মেনে নিবে। তার উপর সামনে বড় মেয়ের বিয়ে, এখন এসব কোনো কিছু কাউকে জানানো ঠিক হবে না।
আপাতত কাউকে কিছু না বললেও যখন সবাই জানতে পারবে তখন কি হবে? এটার চিন্তা করছেন তিতলি হক, ইকবাল হক, মিনহাজ হক যদি এটা নিয়ে ঝামেলা করেন। মিথিলা ইয়াসের রুমের সামনে দাঁড়িয়ে আছে। মিথিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতর থেকে ইয়াস বাইরে আসতে আসতে বলে, জানতাম তুই আসবি। আয় ভিতরে আয়। ইয়াসের সম্মতি পেয়ে মিথিলা ভিতরে ঢুকে সোজা ইয়াসের সামনে গিয়ে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, কেন বললে মিথ্যে? ইয়াস কপাল কুঁচকে বলে, কখন মিথ্যে বললাম? ইয়াস এখনো তোর মতো মিথ্যে বলা শিখেনি। মিথিলা এবার রেগে ইয়াসকে ধাক্কা মারে, চিল্লিয়ে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন তো এতদিন কেন বলেননি? এতদিন আপনার পিছনে ঘুরতাম, এতদিন পাত্তা দিতেন না। আর এখন শুনুন, আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে এখন ভালোবাসি না। আর বিয়ে সেটা কখনোই হবে না। এখন বাসবি কেন? এখন তো আকাশ আছে। এখন তো আকাশকে ভালোবাসিস। ভাইয়া, আহা চিল্লাচ্ছিস কেন? সত্যি কথাই তো বললাম। আজেবাজে কথা বন্ধ করো। আকাশ শুধু আমার ভাইয়া, আর ভাইয়ের থেকে বেশি কিছু আমি ওকে ভাবি না। তাই এসব ফালতু কথা বলা বন্ধ করবে। রাগের চোটে টুপটুপ পানি পড়ছে চোখ দিয়ে। চিল্লিয়ে কথাগুলো বলে রুম ত্যাগ করর মিথিলা। এখানে আর এক মুহূর্তে থাকতে পারবে না সে। এদিকে মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে ইয়াস বাঁকা হাসে। রুমের দরজা আটকিয়ে দিয়ে কাউকে ফোন করে। ওপাশ থেকে কিছু বলতে ইয়াস হেসে দেয়। হাসতে হাসতে বলে, ওর থেকে দেখি তোমার বেশি কষ্ট হচ্ছে। সন্ধ্যার দিকে মিনহাজ হক, ইকবাল হক, মইনুল হক তিন ভাই বাড়ি ফিরেছে। বাড়ির গিন্নিরা সব রান্নায় ব্যস্ত। রুকমা হক সবজি কাটতে কাটতে তিতলি হকের দিকে তাকিয়ে বলে, আপা কি হয়েছে তোমার? আজকে এত চুপচাপ? রুকমা হকের সাথে তাল মিলিয়ে আনোয়ারা হকও বরের, হ্যাঁ বড় আপা, তুমি আজকে কেমন মনমরা হয়ে আছো, কি হয়েছে? তিতলি হক দুজনের দিকে একবার তাকিয়ে বলল, না কিছু হয়নি। তুমি কিছু হয়নি বললে কি আমরা বিশ্বাস করে নিব? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না তেমন কিছু না আনোয়ারা। এমনি আজকে কথা বলতে ইচ্ছে করছে না। সে কি কথা, এমনি এমনি কেন মন খারাপ হবে? আচ্ছা তোমরা একটু রান্নার দিকটা দেখো, আমি আসছি। কথাটা বলে তিতলি হক রান্নাঘর থেকে বেরিয়ে যায়। রুকমা হক, আনোয়ারা হক তিতলি হকের যাওয়ার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। তিতলি হক সোজা নিজের রুমে আসেন। রুমে মিনহাজ হক শুয়েছিলেন। তিতলি হককে দেখে উঠে বসেন। রান্নার টাইমে তিতলি হককে ঘরে দেখে খানিকটা অবাক হয় মিনহাজ হক। বউয়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কিছু বলবে? তুমি কি অসুস্থ? তিতলি হক গিয়ে মিনহাজ হকের পাশে বসেন। মিনহাজ হকের মন মেজাজ দেখে বলেন, একটা কথা বলবো। বলো। তিতলি হক নীরব থাকেন। মনে মনে কথা সাজান কিভাবে কি বলবেন। কিন্তু সে কিছুতেই মিলাতে পারছেন না। মনে হচ্ছে মিনহাজ হক সবটা শুনলে তুলকালাম বাঁধাবে। তিতলি হককে চুপ থাকতে দেখে মিনহাজ হক আবার বলেন, কি বলবে বলো। না কিছু না, বলে তিতলি হক উঠে চলে যান। মিনহাজ হক ভ্রু কুঁচকে তাকান তিতলি হকের যাওয়ার দিকে। মনে মনে আওড়ায়, এর আবার কি হলো? রাতে সবাই খেতে বসেছে, কিন্তু মিথিলা নেই। মিথিলাকে না দেখে মইনুল হক বলেন, পুতুল কোথায়? ইফা মইনুল হকের দিকে তাকিয়ে বলে, বুঝলে চাঁদচুদের মেয়েকে মনে হয় জিন পেট ধরেছে। সারাদিন ঘর আটকিয়ে কি করে ক্যাডা জানে। ইকবাল হক মেয়ের দিকে তাকিয়ে বলে, ইফা এসব বলে না, তুমি চুপচাপ খাও। পারলে মিথুকে ডেকে নিয়ে এসো। আমি যাব ওই শাকচুন্নিকে ডাকতে। নো, তার থেকে আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। ইফা চুপ হয়ে যায়। তিতলি হক বলে, আমি গিয়ে দিয়ে আসবো, তোমরা খেয়ে নাও। ইয়াস তিতলি হকের দিকে খেয়াল করল।
তিতলি হক তার ওর দিকে তাকিয়ে আছে। ইয়াশ এবার ডাক দেয়, বড় মা। তিতলি হক চমকে উঠে বলে, হ্যাঁ কিছু লাগবে? না, লাগবো না, যখন তখন এমনিতেই ডাকো কেন? ইফার কথা শুনে আকাশ বলে ওঠে, তুই সবার কথার মাঝে নাক গলাস কেন? আমার নাক আছে তাই গলাই, তাতে আপনার কি? আর আপনিও তো গলাচ্ছেন। কি? নাক? ইফার কথা শুনে পাশ থেকে মিহু হেসে দেয়। আকাশ মিহির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আপু হাসছো কেন? হাসি থামিয়ে চুপচাপ খা। একটা কথাকে কি থেকে কি বানাচ্ছিস? ইয়াশের কথায় মিহু হাসি থামায়। চুপচাপ খেতে থাকে। কিছুক্ষণ পর মিথিলা নামে নিচে। একটা বোতলে পানি ভরে আবার রুমে চলে যায়। সবাই খাওয়ার কথা বলতেই মিথিলা পরে খাবে বলে চলে যায়। ইয়াশ আর চোখে মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন ওর ফোনে মেসেজ আসে। ইয়াশ মেসেজটা দেখে হাসে। গালে কারো শীতল হাতের ছোঁয়া পেয়ে মিথিলার ঘুম উড়ে যায়। ও পিটপিট করে চোখ তুলে তাকায়। সামনে কে আছে বোঝার চেষ্টা করে, সামনের ব্যক্তিটি চোখে পরিষ্কারভাবে ধরা দিতে সে ধরফরিয়ে উঠে বসে। অবাক কণ্ঠে বলে, তুমি? সামনের ব্যক্তিটি ভাবলেশহীন তাকিয়ে আছে ওর দিকে। মিথিলা ওর মুঠোফোনটা খুঁজে অন করে দেখে 12টার বেশি বাজে। ভ্রু গুটিয়ে বলে, এত রাতে এখানে কি করছো? আর আমার রুমের দরজা তো বন্ধ, কোথা দিয়ে এসেছো? ইয়াশ বেলকনির দরজার দিকে ইশারা করে বলে, ওদিক দিয়ে আসছি। মিথিলা একবার সেদিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, কিন্তু আমি তো দরজা আটকিয়েছিলাম। ওহহ, তাহলে হয়তো ভূতে খুলে দিয়েছিল তুই লাগানোর পর। কারণ ভূত জানতো আজকে আমি আসব। মিথিলা দাঁত চেপে বলে, ফালতু কথা বাদ দেও। তুমি এখানে কেন এসেছো? দেখতে এসেছি আমার ভবিষ্যৎ বউ বেঁচে আছে না মরে গেছে। মানে? মানে রাতে খাসনি কেন? এটা জানার জন্য তুমি এখানে এসেছো? না। তাহলে? তোকে দেখার জন্য। আর তুই খেলি কি খেলি না এতে আমার কিছু যায় আসে না। মিথিলা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকায়। ইয়াশ ঠোঁট টিপে হাসে। কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে থেকে উঠে চলে যায়। ভাইয়া তুমি সত্যি আমাকে ভালোবাসো? কয়েক কদম যেতে পিছন থেকে মিথিলার বলা কথাটা শুনে থেমে যায় ইয়াশ। পিছন ঘুরে মিথিলার কাছে আসে। ওর দিকে খানিকটা ঝুঁকে এক ভ্রু উঁচিয়ে বলে, ভালোবাসি? আমি ভালোবাসি না। তুই আমাকে ভালোবাসিস জন্য আমি তোকে ভালোবাসি। ইয়াশের কথা শুনে মিথিলা ভ্রু কুঁচকে ইয়াশের পানে তাকিয়ে থাকে। ইয়াশ মিথিলার মাথায় গাঁটটা মেরে ওখান থেকে চলে যায়। মিথিলা ইয়াশের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে, সে ভালোবাসে না, আবার আমি তাকে ভালোবাসি জন্য সে আমাকে ভালোবাসে। এ আবার কেমন ভালোবাসা? সকালে কলেজ যাওয়ার সময় বাড়ি থেকে মিথিলা ইফা বের হতেই মিথিলার মুখ হা হয়ে যায়। ইফাও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সামনের দিকে। সামনে ইয়াশ বাইক থেকে নেমে দুজনের সামনে গিয়ে দাঁড়ায়। মিথিলার মুখটা বন্ধ করে বলে, হাতি ঢুকে যাবে। ইফার মাথায় গাঁটটা মেরে বলে, গরুর মতো এভাবে তাকিয়ে আছিস কেন? ইফা কয়েকবার চোখের পাতা ফেলে অবিশ্বাস্য সুরে বলে, ভাই ছোট থেকে বড় হইছি, একদিনও দেখিনি তুমি আমাদের স্কুলে বা কলেজে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছ। সবসময় তুমি আগে চলে যেতে। আবার মা আমাকে আর মিথুকে স্কুলে দিয়ে আসতে বললে কত বাহানা করতে। কোনোদিন কোথাও ঘুরতেও নিয়ে যাওনি। আর সেই তুমি আজকে আমাদের জন্য ওয়েট করছো আমাদের কলেজ ছেড়ে দিবে বলে। আমার অতি আনন্দের চিক্কুর দিতে মন যাইতেছে ভাইয়া। এতটুকু বলে নাক টেনে কান্নার অভিনয় করে। আবার বলতে শুরু করে, জানো আদৌ আমি ভাবতাম না আমার একটা ভাই আছে। তবে আজকে আমার তোমারে ধইরা চিক্কুর পায়রা কানতে মন চাইতেছে। তুমি আমাদের এত ভালোবাসো ভাইয়া।
ইফা থামতে ইয়াশ বলে, তোর নাটক শেষ হলে ওই পিছনে আকাশ আছে, ওর সাথে চলে আসিস যা। ইয়াশের কথা শুনে ইফা বাম দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। কিছুটা দূরে আকাশ বাইকের সাথে হেলান দিয়ে ফোন দেখছিল। ইফা ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে বলে, আমি এর সাথে যাব না। তার থেকে আমি একাই চলে যাব, তাও ভালো। সেটা তোর ব্যাপার। মিথিলা, তুই আমার সাথে আয়। ইফা চোয়াল ঝুলিয়ে বলে, তুমি কি আমার ভাই নাকি এই শাকচুন্নির ভাই? অবশ্যই আমি তোর ভাই। আমি কেন মিথিলার ভাই হতে যাব? আমি তো মিথিলার জামাই। ইফার চোয়াল যেন এবার মাটি ছুঁল। চরম অবাক হয়ে চেঁচিয়ে বলে উঠল, কি হহ? এই শাকচুন্নি তোমার বউ? কবে বিয়ে করলে তোমরা? আর এই শাকচুন্নিকে কেন বিয়ে করেছ? আল্লাহ, কি সর্বনাশ করছ! মিথিলা এতক্ষণ চুপচাপ এদের নাটক দেখে গেলেও এবার চুপ থাকতে পারল না। দাঁতে দাঁত চেপে ইফার দিকে তাকিয়ে বলল, ওই চুন্নি, তুই আমাকে বারবার কেন শাকচুন্নি বলছিস? আর তোর ভাইকে আমি কেন বিয়ে করতে যাব? দেশে কি ছেলের অভাব? ইফা ভাব নিয়ে বলে, দেশে ছেলের অভাব পড়বে কেন? আমার ভাই কত হ্যান্ডসাম, প্রেমে পড়তেই পারিস। তবে তোর মতো শাকচুন্নির সাথে আমি আমার ভাইয়ের বিয়ে দিব না। ভাইয়া, তুমি অফিস যাবে না, যাও। আমারও ঠেকা নাই তোর ভাইকে বিয়ে করার। যত্ত সব। দুজনের ঝগড়ার মাঝে আকাশ ওদের সামনে এসে দাঁড়ায়। মিথিলার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মিথু? কিছু না ভাইয়া। আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, গেলাম আমি। এদিকে ইয়াশ ইফার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ওকে দুইটা চটকানি দিতে পারলে শান্তি লাগত। ভাইয়ের প্রেমে কিভাবে বাধা দিচ্ছে বেয়াদব মেয়ে! ইয়াশ আকাশের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে আকাশ ইফার হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। আরে, আপনি আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন আজব? হাত ছাড়ুন। আকাশ বাইকের কাছে নিয়ে গিয়ে ইফার হাত ছেড়ে দেয়। ইফার হাত ছাড়তে ও রাগী কণ্ঠে বলে, সমস্যা কি আপনার? রাস্তাঘাটে এভাবে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছেন। আকাশ বাইকে উঠে ইফার দিকে তাকিয়ে বলে, ওঠ। যাব না আমি আপনার সাথে। আকাশ মৃদুস্বরে ধমকে বলে, তোকে উঠতে বলছি, ওঠ। বেশি কথা বললে খবর আছে। ইফা আকাশের কথা কানে না তুলে সামনে দিকে হাঁটা দেয়। আকাশ বাইক থেকে নেমে ইফার সামনে গিয়ে দাঁড়ায়। চাপা কণ্ঠে বলে, উঠবি না বাইকে? না, উঠব না। কি করবেন আপনি? কি করব? আচ্ছা, তুই যা। ইফা সামনে হাঁটতে থাকে। কিছু দূর যেতে থেমে যায়। আকাশ আর আসতেছে না। ইফা পিছনে তাকিয়ে আকাশকে খুঁজতে খুঁজতে হাঁটতে থাকে। পাশে থেকে কারো শীষ বাজানোর শব্দে পাশে ঘুরে তাকায়। আকাশকে দেখে চোখ ছোট ছোট করে বলে, আপনি এখানে কখন আসলেন? পিছনে কাকে খুঁজছিলি? কাউকেই না। আপনি আমার পিছন পিছন কেন আসছেন? তোর পাশাপাশি যাচ্ছি আমি। পিছন পিছন কখন আসলাম? দেখুন। কি দেখব? বিরক্তিকর। জানি। ইফা চুপ হয়ে যায়। এর সাথে কথা বলার থেকে চুপ থাকা হাজার গুণ শান্তির। কয়েক মিনিট অতিক্রান্ত হতে আকাশ গুনগুন করে বলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ইফা থেমে যায়। ইফা থামতে আকাশও থেমে যায়। কিছুক্ষণ চুপ থেকে ইফা কোমরে হাত দিয়ে আকাশের দিকে ঘুরে তাকায়। দাঁত চেপে বলে, সমস্যা কি আপনার? এভাবে আমার পিছনে পড়েছেন কেন? দেখ, সকাল থেকে আমি তোর পাশাপাশি আছি, বারবার পিছনের কথা বলছিস কেন? ভাইয়া। মিথুও কিন্তু ইয়াশ ভাইয়াকে ভাইয়া বলে। তো? ওদের কিন্তু এখন প্রেম হয়েছে। তো? তো তো করছিস কেন? আচ্ছা, যাই হোক, আজকের মতো এতটুকু থাক। তুই একা চলে যেতে পারবি। না, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে নিন। আকাশ বাঁকা হেসে বলে, আচ্ছা, এদিক আয়, নিচ্ছি। ভাইয়া, আপনি যদি এখন না যান খুব খারাপ হয়ে যাবে বলছি।
আকাশ এবার হেসে দেয়। ইফার গাল টেনে দিয়ে বলে, আচ্ছা বাই। আকাশ চলে যেতে ইফা সামনে যেতে যেতে বিড়বিড় করে, অসহ্যকর। মিথিলা, তোকে কিন্তু বলছি বাইকে উঠতে। রাগ উঠাস না। আমি উঠব না। আর তুমি এভাবে আমার সাথে আসতেছ কেন? তোমার তো কাজ আছে। তুই আমাকে ভালোবাসিস তাই তোর সাথে আসতেছি। মিথিলা হাঁটা বন্ধ করে থামে। ঘাড় ঘুরিয়ে ইয়াসের দিকে তাকায়। মৃদু হেসে বলে, আমি তো ভালোবাসতে জানি না ভাইয়া। তুমি তো বলো তোমার উপর থেকে আমার মন উঠে গেছে। আমি এখন আকাশ ভাইয়াকে ভালোবাসি। দেখো, এসব কথা বাদ দেও। তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসি। কিন্তু তোমার মতে আমি আজকে তোমাকে ভালোবাসি, কিন্তু দুদিন পর হয়তো অন্য কাউকে ভালোবাসব। তাই যাকে নিয়ে তোমার মনে সন্দেহ আছে তাকে কেন ভালোবাসবে বলো? মিথিলা কথাটা বলে হালকা হেসে সামনে হাঁটা ধরে। ইয়াশ মিথিলার যাওয়ার পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। চলবে। গল্প তোকেই ভালোবাসি। লেখনীতে আমেনা আক্তার আখি। দ্বিতীয়